দেশজুড়ে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, সন্ধ্যায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। দৌলতদিয়া ফেরি পারাপারে ভয়াবহ অনিয়ম, দুর্ঘটনার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। কুড়িগ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত অন্তত ৯ জন। মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল মাইক্রোবাস, ঘুমন্ত বাড়ির মালিক আহত, মাদক কারবারি গ্রেফতার। এবং লক্ষ্মীপুরে ১৫০ প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে ২৫,০০০ শিক্ষার্থী। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে থেমে থেমে বৃষ্টি। দুপুরে কিছুটা বিরতি থাকলেও বিকেল বা সন্ধ্যায় আবারও বৃষ্টি নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য অব্যাহত থাকায় দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে বলে জানায় সংস্থাটি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশের সব সমুদ্র বন্দরে এখনো বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য অব্যাহত থাকায় এই সতর্কতা জারি রাখা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই দেখা গেছে মুষলধারে বৃষ্টি। তবে এই বৃষ্টি সারাদিন একটানা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, দুপুর ১২টার দিকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, এখনো পূর্ণাঙ্গ মৌসুমী বায়ু শুরু না হলেও আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। গতকাল দেশজুড়ে বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ভোলায়। এছাড়া সিলেটে ৯২ মিলিমিটার এবং ঢাকায় হয়েছে ৫ মিলিমিটার বৃষ্টিপাত। সব মিলিয়ে সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বহাল থাকায় উপকূলীয় এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঢাকাবাসীর জন্য থাকছে থেমে থেমে বৃষ্টি আর মেঘলা দিনের পূর্বাভাস। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নড়াইলের কালিয়া পৌরসভায় বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে ঝড়ে নারিকেল গাছ ভেঙে পড়ে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার ছোট কালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বিদ্যালয়ের ক্লাস চলাকালে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়। ঝড়ে বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা ঝুঁকিপূর্ণ একটি পুরনো নারিকেল গাছ ভেঙে শ্রেণীকক্ষের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিনাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা। আকাশ মেঘাচ্ছন্ন, দমকা হাওয়া ও মাঝে মধ্যে মুষলধারে বৃষ্টি হলেও দর্শনার্থীদের উৎসাহে ভাটা পড়েনি। সৈকত জুড়ে দেখা গেছে ভিন্ন চিত্র। কেউ ঢেউয়ের সঙ্গে খেলায় মগ্ন, কেউ হাঁটছেন সৈকতে। আবার তরুণদের অনেকেই ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত। প্রতিকূল আবহাওয়ায় পর্যটক সংখ্যা তুলনামূলক কম হলেও যারা এসেছেন তাদের এই ভিন্ন অভিজ্ঞতাকে উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা মাইকিং করে সতর্কবার্তা দিচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকা না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টুয়াকের জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন রাজু বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও ভিন্ন অভিজ্ঞতার জন্য অনেক পর্যটক এমন সময় বেছে নেন। তবে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানান
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান। ঈদের পর মর্মান্তিক সে বাস ডুবির 1 মাস পেরিয়ে গেছে। 26টি তাজা প্রাণ কেড়ে নেওয়া সেই ঘটনার পর নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছিল কঠোর নির্দেশনা, কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মন্ত্রীর নির্দেশনা যেন কেবল ফাইলবন্দি রয়ে গেছে, বাস্তবে ঘাট জুড়ে এখনো চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। বিস্তারিত ইসমাইল সিরাজের বিশেষ প্রতিবেদনে সহায়তা করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি সজল আলী। পদ্মার বুকে বাসডুবির সেই ভয়াল স্মৃতি এখনো দগদগে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন তারা, কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। নারী শিশু সহ ২৬ জনের তাজা প্রাণ কেড়ে নেয় পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি বাস। নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রী নামিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে চিত্রটি সম্পূর্ণ বিপরীত। গাড়িতে যাত্রী নিয়েই চালকরা সরাসরি প্রবেশ করছেন ফেরিতে, যেন কোনো কিছুরই তোয়াক্কা নেই তাদের। যাত্রীদের নিরাপত্তা তো দূরের কথা, কোনো ধরনের সতর্কতা বা ব্রেক ছাড়াই চলছে যাত্রীসহ বাস ফেরিতে ওঠার প্রতিযোগিতা। মন্ত্রীর নির্দেশের পর পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপনের কথা ছিল, মাস পেরিয়ে গেলেও সেই কাজের কোনো অগ্রগতি নেই, শুধু পড়ে আছে কিছু সরঞ্জাম। কিন্তু ক্যামেরার উপস্থিতি টের পেয়েই শুরু হয়ে গেল তড়িঘড়ি করে যাত্রী নামানোর সেই চিরচেনা নাটক। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, ফেরিতে ওঠার আগে যাত্রী নামানোর কথা থাকলেও তা মানছেন না চালক ও সুপারভাইজাররা। আসলে আমাদের এগুলো অসচেতনতা, আবার তারাও আমাদের কোনো ধরনের নির্দেশনা দেনে যে আপনাদের নামতে হবেই, তারাও কিছু বলেনি। আমরাও আসলে নামার দরকার ছিল, এগুলো আমাদের আসলেই ভুল। আমরা তো আমাদেরকে বলেও নাই, আমরা বসেই ছিলাম আর কি। এখন সরকার যে নিয়ম করেছে সেই নিয়ম যদি তারা ফলো না করে, আমরা কি বলি, এখন আমরাও অত গুরুত্ব দিই না। আগে একদিন আইছিলাম, ওই সময় লগে ওই উপারটা নামাই দিছিল, নামাই দিলি তারপরে নামে উঠিয়ে তাই আইছিলাম, আর এখানে বলিনি তাকে এরে নামবো। যদিও বাস চালকরা উল্টো দায় চাপালেন যাত্রী ও কর্তৃপক্ষের উপর। নিয়ম আছে, এটা হচ্ছে আমাদের সুদক্ষ ড্রাইভার এবং আমরা তো সবাই সতর্ক থাকি, ঠিক আছে। যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এটা তো একটা দুর্ঘটনা, পরে আমাদের একটু ভুল হয়েছে। যেহেতু নিয়ম আছে, একটা সরকারি যে নিয়ম দিয়েছে সেই নিয়মটা আমাদের ফলো করা উচিত ছিল। আর ঘাটটা পুরো ফাঁকা রয়েছে, তো যার কারণে এটা উঠেছে। সরি, এটা নিয়ে কিছু ইয়ে করবেন না। মাঝে মাঝে নামায়, মাঝে মাঝে নামায় না, এখন তো নামায় নাই। এখানে তো একটা নির্দিষ্ট লোক থাকা দরকার, ফেরির যে লোক আছে ওরা একজন যদি এখানে থাকে তাহলে ভালো হয় না। তবে খোদ ঘাট কর্তৃপক্ষের দাবি, তারা সব নিয়ম মেনেই কাজ করছেন। যাত্রী নিয়ে ফেরিতে বাস ওঠার বিষয়টি অস্বীকার করেন পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। তা আমরা 3 জন গ্রুপের অফিসার আছি, 3 গ্রুপের 3 জন, আমি শালম গ্রুপের অফিসার আর কি। তা আমার ডিউটির সময় পর্যায়ক্রমে সবসময় মোটামুটি আমি চেষ্টা করি, উপরে যখন বাসটা আসে সাথে সাথে আমি সুপারভাইজারকে ডাকি, ড্রাইভারকে বলি ভাই বাসটা রাখেন। এবং মোটামুটিভাবে বলতে পারেন যে 90% উপরে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারের সার্থক। আমরা দায়িত্বশীলদের এমন দাবি আর ঘাটের বাস্তবতায় ফারাক যোজন। সংশ্লিষ্টদের কঠোর নজরদারি আর চালক যাত্রীদের সচেতনতা ছাড়া ফেরিঘাট যেন এখনো এক আতঙ্কের নাম। ভয়াবহ দুর্ঘটনার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস, যেন দেখার কেউ নেই। পাটুরিয়াঘাট থেকে ইসমাইল সিরাজি, জাগো নিউজ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 9 জন। মঙ্গলবার মধ্যরাতে নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, একটি মাইক্রোবাস ভুরাঙ্গামারি থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 3 জন মারা যান। নিহতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন শিশু রয়েছে। এদিকে আহতদের মধ্যে 4 জন নারী ও 5 জন পুরুষ গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেরপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত মানুষের বাড়িতে মাইক্রোবাস ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘরের দেয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। বুধবার ভোর 5টার দিকে উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 1.5 কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি ওই বাসের চালক ছিলেন। এই বিষয়ে মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে যাওয়ার পথে মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাঁজা ও মাইক্রোবাস সহ বিপ্লবকে আটক করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। গাড়ি ঠিক আছে, ও এসে একটা ধাক্কা মেরেছে, ঘরে বিশাল সাউন্ড হয়েছে, দেখলাম গাড়ি পড়ে গেছে। ঠিক আছে, গাড়ি সোজা তুলেছি, তোলার পরে পুলিশ এসে প্রশাসনে এসে ও 3 প্যাকেট মাদক পেয়েছে। ঠিক আছে, এখন ভেতরে গ্যাজা আছে না হিরোইন আছে। ঠিক আছে, 3 প্যাকেট। ঠিক আছে, আমরা জানি না, পুলিশ একটা পুলিশ উত্তর এই দেখছি যে সব ঘরটার ভাঙা কি শব্দ কি তখন দেখছে গাড়ি উল্টে পড়ে আছে। সবাইকে তখন ওই গাড়ি তুলছে, আমাকে দেখেনি ফার্স্টে। মানুষ মনে করছে যে গাড়ি উল্টে পড়ে গেছে, কিন্তু ঘর ভেঙেছে একটু খেয়াল করে। গাড়ির অবস্থা বেশি ভালো না, কালো কালারের গাড়ি। আর গাড়ি তল্লাশি করে আমরা অনুমান 1.5 কেজির মতো গাঁজা উদ্ধার করে 3টে টোপলা। লক্ষ্মীপুরের অন্তত 150টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এসব ভবনেই চলছে পাঠদান। এতে প্রায় 25,000 কোমলমতি শিক্ষার্থী প্রাণের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। সরকারি তালিকা অনুযায়ী জেলার 732টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 117টির ভবন জরাজীর্ণ। বেসরকারি হিসেবে এ সংখ্যা 150টির বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে রামগঞ্জ উপজেলার 40টি। এছাড়া রায়পুরে 27, কমলনগরে 20, রামগতিতে 16 ও সদরে 14টি বিদ্যালয় রয়েছে। সম্প্রতি রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে 5 শিক্ষার্থী আহত হয়। এরপরও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ বা নতুন ভবন নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ নেই। রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার বলেন, স্থান সংকুলান না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে শিক্ষক, শিক্ষার্থী সবাই আতঙ্কে থাকেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। খুলনার ভৈরব নদীর তীরে নির্মাণাধীন হাইটেক পার্ক প্রকল্পের কাজ 3 বছরেও শেষ হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র 45% কাজ সম্পন্ন হয়েছে। কবে নাগাদ প্রকল্প শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রকল্প সূত্র জানায়, 2017 সালে সরকারের অনুমোদনের পর 2023 সালের মার্চে নগরীর রূপসা শিল্পাঞ্চলে 170 কোটি টাকা ব্যয়ে 3.59 একর জমিতে নির্মাণ কাজ শুরু হয়। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো কাজ বাস্তবায়ন করছে। তবে 2024 সালের আগস্টের পর প্রায় 4 মাস কাজ বন্ধ ছিল। পরে 2025 সালের জানুয়ারিতে আবার কাজ শুরু হয়। বর্তমানে 5 তলা পর্যন্ত ঢালাই শেষ হয়েছে এবং ভবনের কক্ষ নির্মাণ সহ বাকি কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, অবশিষ্ট কাজ শেষ করতে আরও প্রায় 2 বছর সময় লাগতে পারে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশ জুড়ে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত, সন্ধ্যায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। দৌলতদিয়া ফেরি পারাপাড়ায় ভয়াবহ অনিয়ম, দুর্ঘটনার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের। কুড়িগ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ 3 জনের মৃত্যু, আহত অন্তত 9 জন। মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল মাইক্রোবাস, ঘুমন্ত বাড়ির মালিক আহত, মাদক কারবারি গ্রেফতার। এবং লক্ষ্মীপুরে 150 প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে 25,000 শিক্ষার্থী। দর্শক, এই ছিল এখনকার মতো।
এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।